ঠাকুরের কাছে এটাই চাইলাম, বাংলাকে রক্ষা করুক। যিনি যার শাসনকালে মা কালীকে প্রিজন বানে তোলা হয়েছিল, তার অপশাসন মুক্ত হোক। এসে উল্টো পাল্টা ভাষা বলছে, মানুষ তো জোকার মনে করছে। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় যেই নামটি সব থেকে বেশি আলোচ্য হয়ে উঠেছিল তা হলো জার্নালিস্ট টার্ন পলিটিশিয়ান সন্তু পান্ডে। তাকে বিজেপির তরফ থেকে এই হুগলির তারকেশ্বর কনস্টিটিউয়েন্সিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী রমেন্দ্র সিংহ রয়ের আগেনস্টে পিট করা হয়েছে। তিনি তার বহু বছরের সাংবাদিকতার ক্যারিয়ার শেষ করে এইবার নেমেছেন ভোটের ময়দানে। সংবাদ মাধ্যমের পর্দা ছেড়ে এবার তার লড়াই মানুষের দরবারে চোখে চোখ রেখে। প্রত্যেকটা নির্বাচনের আগেই আমরা দেখেছি মানুষজন তাদের প্রার্থী সম্বন্ধে বাকিবহাল হতে চান। প্রার্থী কি খেতে ভালোবাসে, প্রার্থী কখন প্রচারে বেরোয়, প্রার্থী কি কি আশ্বাস দিচ্ছে তাদের, কি কি প্রমিস তারা রাখবে। এবং সে কারণেই আমরা পৌঁছে গেছি তারকেশ্বরে। আমরা জানবো, শুনবো সন্তু পান মানুষের জন্য কি নিয়ে এইবার নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছে। দাদা, কয়েকদিনই হয়েছে তুমি সাংবাদিকতার বুমটাকে নামিয়ে রেখে হাতে এখন পদ্মফুল নিয়েছো, এই ট্রানজিশনটা কেমন হয়েছে? এটা ভালো হয়েছে। আমার বাবা একজন পলিটিক্যাল কর্মী ছিলেন, বিজেপি করতেন, সংঘের বিচার পরিবারের সদস্যও ছিলেন। তো আমার বাড়িটা পদ্মেরই পদ্মময় ছিল। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় দল করলেন, তখন থেকে বাবাদের বলা হয়েছিল যে তৃণমূলকে সমর্থন করো। তখন অনেকে বিজেপি কর্মীরা, বিজেপি নেতারা সমর্থন করেছে এবং কাজ করেছে। 2011-তে ক্ষমতায় আসার পর বাবা পুরো তৃণমূল থেকে সন্ন্যাস নিয়ে বাড়িতে ছিলেন। এবং আমি যখন সাংবাদিকতা পড়া শুরু করি তখনই বাবাকে বলেছিলাম রাজনীতির জায়গা থেকে সরে যাও। কিন্তু আমার রক্তে রাজনীতি আছে। আমি সাংবাদিকতা শুরু করেছিলাম, প্রতিবাদী ছিলাম। আমার মায়ের যখন পেটে আমি ছিলাম তখন সিপিএম এর সঙ্গে ঝামেলার জন্য আমার মায়ের পেটে লাথি পড়ে, ঠিক আছে, যে মারধর হয়, ঝামেলা হয়। তার মানে পলিটিক্যাল টাচ জন্মের আগে থেকে। তো সেই সূত্রে হয়েছে, ভালো লাগছে, করছি। এবং আমার কাছে যখন সুযোগটা আসে তখন আমি ভাবি সত্যি আমি সাংবাদিকতা করতে পারছি না। যেভাবে কেস দেওয়া হচ্ছে, যেভাবে একের পর এক মামলা দিয়ে জর্জরিত করে দেওয়া হচ্ছে। আমাদের 6 বিঘা আলু চাষ আছে, সেখানে আলু চাষেও কিন্তু বাধা তৈরি করা হয়েছিল। তো আমি তখন বলি যে আমি যখন সাংবাদিকতা করতে পারছি না, আমার কাছে যখন সিকিউরিটি নেই, আমি নিজের পিঠ বাঁচানোর জন্য না, আমি বলেছিলাম জঙ্গলরাজ চলছে, সাংবাদিকদের স্বার্থে, মানুষের স্বার্থে জঙ্গলরাজকে সরাতে হবে। জঙ্গলরাজ সরিয়ে দিন, বিজেপিকে নিয়ে আসুন। এই সাংবাদিকদের উপর যে তুমি বললে যে আলুর তো দাম নেই, কাকে ভোট দিলেন কাকা, আলুর দাম 100 টাকা, এই তৃণমূল আর নয়। সাংবাদিকদের এই স্টেটেই কি কাজ করতে দেওয়া হচ্ছে না ঠিক মতো তোমার মনে হয়? আমি তো আমার স্টেটেই দেখতে পাচ্ছি। অন্যান্য জায়গায়, ইউপিতে, দিল্লিতে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনা সরাসরি শাসক দল যুক্ত আছে। দেখান দেখান, সরকারটা তো তাদের, হ্যাঁ সরকারটা তো তাদের, কিন্তু শাসক দল যুক্ত আছে বা এরকম ঘটনা ঘটেছে একটা দেখান, দেখান না, আমিও প্রতিবাদ করবো। ভালো আছেন? ভালো আছেন তো? আর কোনো ভুল নয়, এবার শুধু পদ্ম ফুল। মানুষের সারা ধরে জায়গায় জায়গায় মানুষ হয়। সন্ধ্যা তোমার ইউএসপি হচ্ছে যে তুমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে প্রশ্ন করেছো। ওটা ইউএসপি নয়, আমার ইউএসপি একটাই, আমি একদম গরিব কৃষক পরিবার থেকে উঠে এসেছি এবং আমি মানুষের কষ্টটা বুঝি। অন্য নেতারা যারা সফিস্টিকেটেড নেতা, যাদের ল্যান্ডিং হয়েছে, তারা হয়তো এই কষ্টটা বোঝেন না। ভালো আছেন? ভালো থাকবেন। আগে নিজের সুরক্ষা, মেয়ের সুরক্ষা, ছেলের চাকরি, তৃণমূলকে ভোট দিতে পারেন তারা। এবার কিন্তু লাভ শুরু, এবার শুধু পদ্মফুল। আর পুলিশ কর্মীদের বলবো সংরক্ষণ কমিশন হলেই ডবল দাঁড়ায়, ঠিক আছে? ভালো আছেন? ভালো থাকবেন। ভালো আছেন তো? ভালো থাকবেন। বাড়িতে গিয়ে বলবেন বিজেপির পদ্মফুল এসেছিল, সন্তুমান নয়, পদ্মফুল পাঠিয়েছিলেন মোদীজি। এই পদ্মফুলটা ফোটাতে হবে। কেন? কারণ বাড়ির মেয়েদের সুরক্ষার জন্য, ছেলের চাকরির জন্য। তার পেছনে একটা ভালো হাসপাতাল চাই তো। কত নার্সিং হোম যাবেন, কত আরামবাগ ছুটবেন, কত কলকাতা যাবেন, একটা ভালো সরকারি হাসপাতাল প্রয়োজন। আর সর্বোপরি আলুর দাম প্রয়োজন, প্রয়োজন তো? হাজারো সাড়ে 3 কোটি করে প্রয়োজন তো? একদম, তাই পাল্টে দিন।
তুমি এবার মানে কি কি ইস্যুস গুলো সামনে রেখে ভোটে দাঁড়াচ্ছ? আমার প্রথম ইস্যু, তারকেশ্বরে একটা হাসপাতাল মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলেছিলেন, আজও দেননি। মানুষ আমাদের সুযোগ দিলে তারকেশ্বর হাসপাতাল 1 বছরের মধ্যে সেই হাসপাতাল তৈরি হবে। দ্বিতীয় বিষয় যুব সমাজ। আমি বলছি চায়ে চুমুক দিচ্ছেন, কিন্তু চাকরি কি হচ্ছে যুব সমাজের? একই না হচ্ছে না তো। খেতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যবসা আজ পরে খাবো একদিনে। যুব সমাজের চাকরি হচ্ছে না, মহিলাদের সুরক্ষা নেই, আলুর দাম নেই, একটা ভালো হাসপাতাল নেই, পরিষ্কার বিষয়। এবং আমরা বলেছি কাশী বিশ্বনাথের মতো, অযোধ্যার মতো করিডোর এই তারকেশ্বরেই আমরা তৈরি করবো। আমি অল্পেই খুশি। আরেকটা থাকে দাও না। এবার লাস্ট সুযোগ দিন, 5 বছরের জন্য দিন, কাজ না করতে পারলে আবার পাল্টে দেবেন। এটা তৃণমূল বলতে পারবেন, এটা আমরা বলতে পারবো, আমরা জানি আমরা কাজ করবো। দেবেন তো? ভালো আছো? ভালো আছেন দাদা? ভালো থাকবেন। হ্যাঁ, আমি চলছি। যুব সমাজের তো কাজ নেই। ভালো থাকবেন। হ্যাঁ, সাবধানে যেও। ভালো আছেন? এবার আশীর্বাদ করতেই হবে হিন্দুদের সুরক্ষায়, ছেলের চাকরির জন্য, মেয়ের সুরক্ষার জন্য একটা ভালো হাসপাতালের জন্য। করবেন তো? গলাটা এখন এই অবস্থা, গলার কি এক্সারসাইজ হচ্ছে? গলার কোনো এক্সারসাইজ। আমি যখন সাংবাদিক ছিলাম তখন আপনারা প্রত্যেকেই জিজ্ঞাসা করতেন যে সন্তুদা তুমি গলার জন্য কি করো? আমি গলার জন্য কিচ্ছু করি না। আমি দেবাদিদেব মহাদেবের আরাধনা করি, আর ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, এটাতেই গলার রিচার্জ হয়ে যায়। সাংবাদিকতা ছাড়াটার পর কি গলা একটু রেস্ট হয়েছে? না, আরো বেড়েছে পরিশ্রম। আপনি এবার কি আশা করছেন দাদা? নেতার থেকে কি পাবেন? নেতার থেকে কি আশা করছেন? আমি নেতা নয়, বাড়ির ছেলে। পরিবর্তন চাইছি তো। কিরকম পরিবর্তন আসুক। এবার ব্যাপারটা হচ্ছে জনগণ বলবে, হ্যাঁ তো, জনগণ ছাড়া তো আমি তো কেউ নয়, ঠিক কিনা? 4 তারিখে কি আবির খেলা হবে? এইটাই বলা, এইটাই বলা। গেরুয়াময় হয়ে গেছে। ভালো থাকবেন কাকিমা, ভালো থাকবেন। এই বাড়িটা আমাদের এখানকার বিজেপি কর্মীর বাড়ি। এই বাড়িটা একাধিকবার ছবি তুলে গেছে, কিন্তু এখন পর্যন্ত দেখেছেন বাড়িটা হয়েছে? হয়নি। কারণ এখানে তৃণমূল না করলে, গ্রাউন্ড জিরোতে মানে জেলাগুলোতে তৃণমূল না করলে আপনি বাড়ি পাবেন না, শৌচালয় পাবেন না, আপনি পলিটিক্স করতে পারবেন না। দিদির বাড়ি কতবার ভাঙচুর হয়েছে? অনেকবার, 18 সাল থেকে ভাঙছে, বাথরুম সব ভেঙে দিয়েছে, কিছু নাই। একটা মেয়ের আছে, আমি অকেজ। পিএম আবাসের আন্ডারে উনি বাড়ি পাননি? না। পিএম আবাস যোজনার বাড়ির সার্ভে কারা করে? সেখানে তো পরিষ্কার ভাঙড় থেকে শুরু করে দুলাগড় থেকে শুরু করে সমস্ত নেতারা বলেছেন, আপনারাও দেখিয়েছেন অনেকবার, আমরা দেখিয়েছি, আমরা যে ছবিগুলো দেখেছি সেখানে পরিষ্কার বলেছে যে লক্ষ্মীর ভান্ডার পেতে হলে, বাড়ি পেতে হলে তৃণমূল করতে হবে, নাহলে দেবো না, পরিষ্কার বলেছে, জানেন সবাই। তো এখানে বিজেপি কর্মীদের লক্ষ্মীর ভান্ডার বা কোনো গভর্নমেন্ট স্কিমস তারা পান না? সবাই নেই, কোনো স্বাস্থ্যসাথী কার্ড, জব কার্ড, হচ্ছে লক্ষ্মী ভান্ডার, কিচ্ছু নেই, আমাদের কিচ্ছু নেই। ও বাবা কিছু দেয়নি, অনেকবার জব কার্ড এসব করেছে। আমরা সকালে একটা জায়গায় প্রচারে গিয়েছিলাম, কার্ড ছিল সেটাও বাদ দিয়ে দিয়েছে। তিনি সকালে এক জায়গায় প্রচারে গিয়েছিলাম, তিনি 5 বার বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন। তিনি বিজেপি কর্মী নন, তিনি শুধু বিজেপিকে ভোট দেন। একদম বুথ লেভেল ম্যানেজমেন্ট যেভাবে তৃণমূলের একদম মাইক্রো জায়গায় গিয়ে ক্যালকুলেশন করে, সেখান থেকে বুঝতে পেরেছেন উনি তৃণমূলকে ভোট দেন, তার জন্য সেই বাড়িটাও কেটে দিয়েছে। আমার কাছে ফুটেজ আছে, চাইলে আমি দিয়ে দেবো। দাদা তুমি এখানে বলার আগে বলছিলে যে
প্রার্থী পেয়ে খুশি, প্রার্থী পেয়ে খুশি। জয় জয় শ্রীরাম। দাদা পাশে থাকতে হবে, হ্যাঁ? পেটে ভাত, মাথায় ছাদ, হাতে কাজ, নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষা, এটার জন্য লড়তে হবে। রামরাজ্য এটাই বলে। আর যদি ছেলের চাকরি, মেয়ের সুরক্ষা, আর যদি আলুর দাম পেতে হয়, তাহলে বিজেপিকে আনতে হবে। দিদি ভালো আছেন? ভালো আছেন? भारत माता की। বিধানসভা নির্বাচনের প্রাককালে আমরা দেখলাম বিজেপির তরফ থেকে এই তারকেশ্বর নির্বাচনী কনস্টিটিউয়েন্সি থেকে সন্তু পানকে তাদের ট্রাম্প কার্ড হিসেবে খেললো বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেস কি কোনো অংশে পিছুপা হেঁটেছে? একদমই না। তৃণমূল কংগ্রেস তাদের এখানকার স্ট্যান্ডিং এমএলএ রমেন্দ্র সিংহ রয়কেই সন্তু পানের আগেনস্টে পিট করেছে। তাদের ধারণা এইভাবে এই যে তারকেশ্বর কনস্টিটিউয়েন্সির হেভি ওয়েট একজন ক্যান্ডিডেট তাদের জন্য জয় নিশ্চিত করতে পারবে। মানুষজনের ধারণা এই কনস্টিটিউয়েন্সিতে একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে খেলা হচ্ছে, কেউ কারোর জন্য একটুও জমি ছাড়ছে না। স্যার 2021-এ আপনি বিজেপি প্রার্থীকে প্রায় 7,500 ভোটে হারিয়ে এখানে এমএলএ হন, আবার 2026-এ আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানকার সিটে। এবার আমরা লিস্টে অনেক নাম বদল দেখতে পেয়েছি অ্যান্টি ইনকামবেন্সির জন্যে। আপনার এই এরিয়াটাতে আপনাকে দ্বিতীয়বার দায়িত্ব দেওয়া হলো, আপনি এইবার কি কি নতুন ফ্রেশ প্রমিসেস রাখছেন লোকজনের জন্য? দেখুন, দীর্ঘ 5 বছর এখানেতে তারকেশ্বরের যথেষ্ট উন্নয়ন আমরা করেছি, আমার সরকার করেছে, আমি বিধায়ক হিসাবে করেছি, আমি তারকেশ্বরের ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, সেই সূত্র ধরেও করেছি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যেটা লক্ষ্য উন্নয়ন, সেটা তারকেশ্বরে হয়েছে। স্যার এই মানে 2026-এ আপনার এগেনস্টে বিজেপি থেকে যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সন্তু পানকে, ওনার একটা ওয়াইড স্প্রেড সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আছে এবং উনি অনেকটা আপনার থেকে বয়সেও কম, মানে যেটা লোকে বলে না যে যেরকম আপনার এগেনস্টেই বলা হয়েছে যে আপনি হয়তো একটু বয়স হয়ে গেছে আপনার, যেটা বলা হয় বয়স্ক লোকেরা আউটডেটেড হয়ে যাচ্ছে। তা আপনি কি এই যে নতুন সেন্সেশন বলা যেতে পারে, উনি আগে রিপাবলিক টিভির সাংবাদিক ছিলেন, এখন উনি আবার ভোটে লড়েছেন, এই সন্তু পান আপনার কাছে কত বড় থ্রেট বলে মনে হচ্ছে স্যার? কোনো জায়গাই নেই। আর তারকেশ্বরবাসী আমাকে বয়স্ক বলে এরকম কোনো শুনিনি। আর আমি যা শ্রম দিই, বিগত 5 বছরে দিই, এখনও দিই, তা আপনার 18-20 বছরে ছেলেও আমার কাছে সেই শ্রম দিতে পারবে না। সেই এনার্জি নেই আর সেই ক্ষমতাও নেই। তাহলে স্যার আপনি বলছেন এইবারে যে ক্যান্ডিডেট সে আপনার মানে আপনার কাছে সে থ্রেট মনে হয় না? কোনোভাবেই নয়, একেবারে নগণ্য, কোনোভাবেই নয়। এসে উল্টো পাল্টা ভাষা বলছে, মানুষ তো জোকার মনে করছে। স্যার ওনার প্রচারে অনেকবার দেখা গিয়েছে যে তারকেশ্বরের মানুষের কাছে উনি গিয়ে বারংবার কমিউনাল অ্যাঙ্গেলটা তুলে ধরার চেষ্টা করেছেন, বলেছেন যে এখানে হিন্দুদের হয়তো কনসলিডেশন হওয়াটা প্রয়োজন, কারণ হিন্দু খাতরে মে হ্যায়। আপনার কি এটা মনে হয় সত্যি? মোগল রাজত্ব করলো এত বছর, ইতিহাস বলছে, তখন হিন্দুদের কিচ্ছু হয়নি। ব্রিটিশরা করলো, হিন্দুদের কিছু হয়নি। জাতীয় কংগ্রেস করলো, হিন্দুদের কিছু হয়নি। আর আজকে সেন্ট্রালে বিজেপি এসে হিন্দুদের বিপদ এসে গেল। তাহলে এই বিপদ ডেকে আনছে ওরাই, এই বিপদ ডেকে আনছে ওরাই। এই যে মোদির সভায় একজন গিয়েছিল, ট্রেন ভুল ট্রেনে চেপেছিল, বিহারে পৌঁছে গেল, উত্তম মধ্যম তাকে দিল, হিন্দু ছেলে, বাংলা থেকে গেছে বলে। তাহলে কাদের হাতে বিপজ্জনক? এই বিজেপির হাতে। স্যার আপনার এই পার্টিকুলার বিধানসভা অঞ্চলে এসআইআর এ ঠিক কতটা এফেক্ট করেছে?
দেখুন 6,800 জনকে ডিলিট এবং বিচারাধীন অবস্থায় চিহ্নিত করেছে। ডিলিট তো ডিলিটই আছে, পুরো ভাঁওতা নির্বাচন কমিশনারের, আর ওয়েস্ট বেঙ্গলের ডিএমদের দায়িত্ব দিয়েছে। আমার মনে হয় কোনো ডিএমের মেরুদণ্ড স্ট্রং নয়, ওখান থেকে যা বলবে তাই করবে। সুতরাং এই ডিলিট একটাও মানে অ্যাকসেপ্ট হবে আমার তো ধারণা হচ্ছে না। আর যেগুলো আন্ডার জুরিডিকশনের ভেতরে মানে বিচারাধীন, তার যে প্রথম লিস্ট বেরিয়েছে তাতে করে তো 70% মানুষকে 75 মানুষকে বাদ দিয়ে দিয়েছে। স্যার এটা আপনি যেটা বললেন, কিন্তু এটা আমার বলাটা খুব ইম্পর্টেন্ট, আপনি কিছু মনে করবেন না। সেটা হচ্ছে আপনার এগেনস্টে যে দাঁড়িয়েছে সন্তু পান, ওনাকে অনেক জায়গায় দেখা গেছে পদ্ম ফুলের মতো গদা নিয়ে যেতে, কোথাও আলুর ফ্যাক্টরিতে গিয়ে প্রচার করতে। এটাকে সোশ্যাল মানে সমাজ মাধ্যমেই অনেকে বলেছে, অনেকে বলে, কেউ বলছে নাটক, কেউ বলছে প্রচার। আপনি এটাকে কিভাবে দেখেন? আমি তো বললাম যে একজন ক্যান্ডিডেট হতে গেলে তাকে মানুষের মনে কিভাবে পৌঁছাতে হয় সেই জ্ঞানটা নেই, জোকারের মতন কাজ করছে। সার্কাস অনেকদিন বন্ধ হয়ে গেছে, এখন ওই জোকারের এই সমস্ত কীর্তি দেখে মানুষ খুব হাসি ঠাট্টা করছে। স্যার উনি তো বলছেন আপনার চোখে চোখ রেখে নাকি উনি এবার ইলেকশন করবেন। সে করতেই পারে, সব রাজনৈতিক দলই চোখে চোখ রেখেই করে। ওনার যদি দুটো জায়গায় 4টে চোখ রাখে দিয়ে চোখে চোখ রেখে করুক, কিন্তু রেজাল্টটা আমি আগেই বলে দিলাম, হারবে, এখান থেকে পালাবে। স্যার তাহলে আপনাকে লাস্ট কোয়েশ্চেন, 4th মে যেদিনকে রেজাল্ট বেরোবে, রমেন্দ্র কৃষ্ণ রায় কি করবে? সকাল থেকে কি হবে? আমি কাউন্টিংয়ে থাকি। 1984 সাল আমাদের ইন্দিরা গান্ধী মারা গিয়েছিল, তখন জাতীয় কংগ্রেস, হুগলি লোকসভার আমি ভোটার ছিলাম। ইন্দুমতি ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন কংগ্রেসের, তখন ব্যালটে ভোট, 2.5 দিন কাউন্টিং হয়েছে, আমি সেই কাউন্টিংয়ে ছিলাম। 2021-এ আমি নিজে ক্যান্ডিডেট, আমি নিজে কাউন্টিংয়ে ছিলাম। 4 মে কাউন্টিংয়ের দিন আমি নিজের কাউন্টিং নিজেই করব। বিকেলে কি আবির খেলা হবে স্যার? সবুজ আবির, গোটা বাংলায় সবুজ আবির খেলা হবে। দাদা এবার কি মনে হচ্ছে, ভোটে কি পদ্ম ফুল ফুটবে? অবশ্যই ফুটবে? অবশ্যই ফুটবে। সবাই সাধারণ মানুষ বলছে, আমরা বলছি না, সাধারণ মানুষ বলছে যে এবার পদ্ম ফুটবে, ফুটবে? একদম ফুটবে 100%? 100%। দাদা যে এসছে, দাদা থেকে কি, দাদাকে কি বললে? দাদা তো আমাদের মানে কি বলবো, আমাদের একদম প্রিয় মানুষ। প্রার্থী হিসাবে আমরা এরকমই একটা মানুষ চেয়েছিলাম, যে এরকমই একটা মানুষ দরকার আমাদের বাংলার বুকে, যে চোখে চোখ রেখে যেন কথা বলতে পারে। দাদা কি চোখে চোখ রেখে কথা বলছে? অবশ্যই খুব কথা বলছে তারা চোখ রেখে, এরকমই আমাদের চেয়েছিলাম প্রার্থী হিসাবে, আমরা পেয়েছি। তুমি তো এখানকার মানে ইয়াং ভোটার মনে হচ্ছে, তো তুমি কি যুবসাথী পাও বা অ্যাপ্লাই করেছিলে? না না, যুবসাথী আমরা অ্যাপ্লাই করিনি। কেউ করেনি না। এখানে অ্যাপ্লাই? না না, না না অ্যাপ্লাই করবো। কি মনে হচ্ছে দাদা এবার কি হবে? এবারে তো অবশ্যই পরিবর্তন হবে, হবে? কারণ হচ্ছে যে জঙ্গলরাজ চলছে পশ্চিমবাংলায়, এবং দীর্ঘদিন আমরা দেখে আসছি সাধারণ মানুষ বঞ্চিত, এবং নারীদের সুরক্ষা নেই, আলুর দাম নেই, চাষিরা কিছু কেমন চাষিও সুসাইড করছে শুনলাম। তো সেই জায়গা থেকে একটা পরিবর্তন দরকার। আর আমাদের এই হাই ভোল্টেজ প্রার্থী পেয়ে আমরা খুবই আপ্লুত, এবং এখানে অবশ্যই 26-এ পরিবর্তন হচ্ছে। কিরকম পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাইছি, ডবল ইঞ্জিনের সরকার চাইছি। আমরা দেখছি অন্যান্য রাজ্যে যেভাবে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা রাজ্যকে ডেভেলপের দ্বারা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই কাজটাই আমরা এই পশ্চিমবাংলায় চাই। মহারাষ্ট্রে ডাবল ইঞ্জিন সরকার, কিন্তু মহারাষ্ট্রে রেকর্ড ফার্মার সুইসাইড ধরা পড়েছে, কি বলবেন? দেখুন, বিক্ষিপ্ত ঘটনা তো ঘটতেই পারে, কারণ হাতের 5টা আঙুল যেমন সমান নয়, সেক্ষেত্রে আমরা গ্যারান্টি দিতে পারি না। হয়তো ওখানে করাপশন কিছু হয়েছে, সে দায় আমরা এড়াতে পারি না, কিন্তু বাকি রাজ্যগুলো যদি আপনি তুলনামূলকভাবে দেখেন, তো
সেখানে ডেভেলপ অবশ্যই হয়েছে। তো নরেন্দ্র মোদী সেই ডাবল ইঞ্জিনের সরকারের প্রতি আস্থা রেখে আমরা পরিবর্তন আশা করছি সন্তুদার হাত ধরে। সন্তুদার হাত ধরে। দাদা, এখানে বারংবার উনি বলছেন ঘরের ছেলে সন্তু পান, ঘরের ছেলের কাছে কি আবদার রাখবেন? ঘরের ছেলের কাছে আমাদের আবদার বলতে, আমাদের সন্তুদা যেভাবে আমাদের এই তারকেশ্বর বিধানসভাতে লড়াই করছে, এখনো পর্যন্ত বিভিন্নভাবে আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙেছে, কোথায় আগ্নেয়াস্ত্র দেখানো হচ্ছে আমাদের কর্মীদেরকে, তবু আমাদের কর্মীরা দমে নেই, লড়াই করছে, আগামী দিনে লড়াই করবে। আর আমাদের পশ্চিমবঙ্গবাসীর একটা দুর্ভাগ্য, এই যে স্বাধীনতার পর থেকে কয়েক বছর শুধু আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এক ছিল। 34 বছরের বামফ্রন্টের, তখন কংগ্রেস ক্ষমতায়, বামফ্রন্ট কংগ্রেসের লাগাতার বিরোধিতা করে গেছে, কিন্তু যখন কংগ্রেস শেষ হচ্ছে তখন কংগ্রেসের হাত সিপিএম ধরছে। আবার দেখুন এই টিএমসি কিন্তু বিজেপির হাত ধরেই এক প্রকার রাজ্য সরকার এসেছে বা ওদের সংগঠনটাকে বাঁচিয়েছে সেই সময়। কিন্তু যেই কেন্দ্র সরকারে বিজেপি এলো, তখন একদম মমতা ব্যানার্জি বিজেপির তীব্র, মানে যাকে বলে সবচেয়ে বড় বিরোধী। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী কি দুর্ভাগ্য, এটার জন্যই বলছি যে দুটো সরকার যখন একসাথে থাকবে সেখানে ডেভেলপ হতেই হবে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য, আজকে কোনো সময়ে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের সুসম্পর্ক নিয়ে কাজ করছে না। তা তুমি বলছো সুসম্পর্ক নেই, এদিকে যে লোকে বলে মমতা ব্যানার্জি আর মোদির মধ্যে নাকি সেটিং আছে, তার এটা বামপন্থীরা বলে, একদমই ভাবছি বামপন্থী। সেটিং নেই বলছো? যদি সেটিং থাকতো সেটা আমরা সবচেয়ে আগে বুঝতে পারতাম যে সেটিং আছে কি নেই, কিন্তু এটা বামপন্থীদের মানে কি রটনা বলুন, এটা একরকম বামপন্থীরাই এটাকে সৃষ্টি করেছে যে মোদি মমতার সেটিং, যেটা কখনোই হতে পারে না। মোদিজিকে আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেবে না নিশ্চয়ই, এটা আমরা মানি না এবং এটা ঘটনাও নয়, কখনোই সেটিং নয়। ঠাকুরের কাছে কি চাইলে সন্তুদা? ঠাকুরের কাছে এটাই চাইলাম, বাংলাকে রক্ষা করুক। যার শাসনকালে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, তার অপশাসন মুক্ত হোক, এবং যার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে যে মা কালীর মূর্তি ভাঙা হয়েছিল, সেই সরকার নিপাত যাক, একটা সুশাসিত রাম রাজ্য প্রতিষ্ঠা হোক। সন্তুদা, তুমি এখানে এখন ঠাকুরকে প্রণাম করলে, বা তুমি অনেকেই দেখলাম বলছে যে কণ্ঠিধারী গলার মালা বাঁচাতে গেলে এবার বিজেপি সরকারকে বাঁচাতে হবে, তাহলে এইবারের ভোটটা কি হিন্দুত্বর নামে? এবারের ভোট মানুষের নামে, আর সেই মানুষগুলো অবশ্যই হিন্দু, এবং যারা ঘর ছাড়া হয়েছে মালদা মুর্শিদাবাদে তাদের নাম উৎসর্গ করে। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে দীক্ষিত, তার এই বাংলায় কেন হিন্দুরা ঘর ছাড়া হবে? যে পশ্চিমবঙ্গের জন্য এতগুলো মানুষ প্রাণ দিলেন, যারা বাংলাদেশ থেকে আসতে গিয়ে প্রাণ দিলেন, তারা আবার কেন ঘর ছাড়া হবে? পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে আবার কোথায় যাবে? বাঙালি হিন্দুদের একটাই হোমল্যান্ড, পশ্চিমবঙ্গ। বাঙালি হিন্দু যেহেতু তুমি বললেই প্রশ্নটা করা ইম্পর্টেন্ট, মতুয়াদের মধ্যে এসআইআর হওয়ার পরে এরকম অনেক নাম আছে যাদের নাম বাদ গেছে ডকুমেন্টেশনের অভাবে, এবং তারা হিন্দু। তাদের জন্য বিজেপির তরফ থেকে কি স্টেপস নেওয়া হচ্ছে? আমি বলবো এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? কেন? সিএ এর বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় কেন করেছিলেন? তখন সিএটা হয়ে গেলে এখন ভোটার কার্ডে নাম তুলতে কোনো অসুবিধা নেই। আপনি নিজে বলুন, অসুবিধা হতো? সিএ নাম আছে, মতুয়াদের নাম উঠে যাচ্ছে ভোটার কার্ডে, আর কোনো সমস্যা হচ্ছে? সন্তুদা, সিএ তে অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশের একটা ডকুমেন্ট প্রয়োজন, সেই বাংলাদেশের ডকুমেন্টই অনেকের কাছে নেই। আপনি যারা সিএ সার্টিফিকেট পেয়েছেন তাদের সঙ্গে কথা বলুন, এবং শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুরদের সঙ্গে কথা বলুন, কোনো অসুবিধা হচ্ছে না। সিএ তো অনেকজন সার্টিফিকেট পেয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করেছিলেন তারা প্রতারিত হয়েছেন, এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। মতুয়ারা বুঝে গিয়েছে। এখানে অনেকে মা বোনদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে তাদের কাছে তাদের মনে একটা আশঙ্কা দেখা দিয়েছে এই সরকারের আন্ডারে, সেটা কেন মনে হচ্ছে? কারণ মা বোনেরা দেখেছে আরজিকর, মা বোনেরা হাঁসখালি দেখেছে, মা বোনেরা কুলতলি দেখেছে, মা বোনেরা সন্দেশখালি দেখেছে, প্রতিটা জায়গায় মা বোনেরা প্রতারিত হয়েছে। আপনি এখানে জানেন আমাদের মহিলা কর্মীদের কিভাবে মারধর করা হয়েছিল? দুপুরে আমি যেখানে গিয়েছিলাম, একজন কর্মীর গোটা বস্ত্র খুলে দিয়ে তাকে পুরো মানে বিনা বস্ত্রে গোটা রাস্তা ঘোরানো হয়েছিল, তার মায়ের শাড়ি পুরোটা খুলে নেওয়া হয়েছিল। আমার বলতে খারাপ লাগছে, আমি আজকে শুনে আমিও নিজে কেঁদে ফেলেছিলাম। তিনি হাউমাউ করে কাঁদছিলেন, তার সঙ্গে আমি কথা বলেছি। আপনি গ্রামের পলিটিক্সটা, আমরা কলকাতায় সাংবাদিকতা করতাম বটে, কিন্তু গ্রামের পলিটিক্সটা খুব ভয়ঙ্কর। পুকুরে বীজ দিয়ে দেওয়া হয়, ধান কাটতে দেওয়া হয় না, আলুর জমিতে জল ছেড়ে দেওয়া হয় আলু লাগানোর পরই, সেগুলো আমাদের খুব ব্যথিত করে। এগুলোর পরিবর্তন হবে। আচ্ছা,
মা বোনেদের উপর এই এরকম আক্রমণ সেটা কোথাও ছিল, বাংলায় হোক মণিপুরে হোক যেখানেই হোক, ইট ইস কন্ডেমেবল। একদম একদম। তো সেটা ছাড়াও তুমি যেরকম বলে সাংবাদিকতা কলকাতায় করছো, তুমি এরকম সবাইকে আচমকা তুমি একদম ফ্ল্যাগে মানে স্টেজে উঠে অমিত শাহর হাত থেকে পতাকাটা নিলে, তুমি কি সেদিনকে নিজে জানতে বিজেপি জয়েন করছো নাকি ওটা আচমকা হয়েছে? আমি 2 ঘন্টা আগে আমাকে আমার যে বিচার পরিবার থেকে আসি সেখান থেকে আমায় বলা হয় যে তোমাকে ইলেকশন লড়তে হবে। আমি বললাম ঠিক আছে লড়তে হবে, আমি 10-15 দিন সময় পাবো, আমি রিজাইন দেবো, কারণ আমি এই ফ্যামিলির থেকেই আসি। আমি বিজেপি কোনোদিন করিনি, আমার বাবা করেছেন, কিন্তু আমি যে বিচার পরিবারের কথা বলছি সেই বিচার পরিবার আপনারা জানেন সমাজ সংস্কারের জন্য কাজ করে। তারা বললেন যে তুমি এবার যেতে পারো, আমাদের কোনো বাধা নেই। এতদিন আমি যে বিচার পরিবারে ছিলাম সেখানে থেকে কোনো পলিটিক্স করা যায় না, সেখানে আবদ্ধ থাকতে হয়। তিনি বললেন যে এবার তুমি যেতে পারো। আমি বললাম ঠিক আছে যেতে পারি, এরপর চেষ্টা করবো হয়তো। কিন্তু তারপরই প্রত্যেকের ফোন, রাজ্যের যে দেশের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকেও এবং রাজ্যের হেভিওয়েট নেতারা প্রত্যেকে ফোন করে বলেছে আজকেই জয়েন করতে হবে। আমি বলছি এটা কি করছেন, আমি 1 ঘন্টার মধ্যে কি করে ডিসিশন নেবো, কিন্তু নিতে হয়েছে। তুমি তো অ্যাসাইনমেন্টে ছিলে ওখানে। হ্যাঁ অ্যাসাইনমেন্টে ছিলাম, গিয়েছিলাম। 2 ঘন্টা আগে আমি রিজাইন দিয়েছি। আমাকে যখন বলা হয়েছে রিজাইন দিয়ে দাও, এমন একজন বলেছেন, আমি তার কথা যখন থেকে আমি প্রাপ্তবয়স্ক হয়েছি তখন থেকে শুনে চলি, বিচার পরিবারের একজন ব্যক্তি। তিনি বলেছে সন্তু এবার তোমার কাজ শেষ, তুমি রিজাইন দাও। আমি দিয়ে দিয়েছি। আমি জানি হয়তো 10-15 দিন আরো সময় পাবো, কিন্তু আমাকে যে তার পরের 1 ঘন্টার মধ্যে আমাকে জয়েন করতে হবে এটা আমি জানতাম। শুনুন, আমি কথা দিয়ে গেলাম এই বাড়িটা যদি 1 বছরের মধ্যে কাজ শুরু না হয় 5 বছর পর আবার ভোট হবে, আমাকে পাল্টে দেবে। হিন্দুদের করতে গেলে কতগুলো দেবেন? সন্তুদা তুমি বাংলায় ভোট চাইছো, বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ। এবার তো তোমার বিহারে দেখছি বলছে ওপেনলি মাছ বিক্রি করা যাবে না, মাংস কি বিক্রি করা বলছেন? যাবে না। বাঙালি পাঁঠা খাবে, বাঙালি মাছ খাবে, আর আমাদের প্রতিটা অনুষ্ঠানে বিজেপির অনুষ্ঠানও পাঁঠা মাংসের ঝোল না হলে আমাদের অনুষ্ঠান কমপ্লিট হয় না। আচ্ছা আমিও তো আজকে চিকেন খেয়ে এলাম। আচ্ছা সোমবার আমি পালন করি, হ্যাঁ। নিরামিষ খাই, কিন্তু বাকি দিন মাংস খাবো, যে বলবে খেতে দেবো না তার মুখ ভেঙে দেবো। তাহলে এই যে দিল্লিতে বলো কে বলেছে? মাছের দোকান বন্ধ করে দিচ্ছে, কে করেছে দিল্লিতে? আপনি বাঙালি সিয়ার পার্কে? আরে শিয়া পার্কে আপনি যান না, আমি তো দিল্লি ঘুরে এসেছি। শিয়া পার্কে গিয়ে দেখুন মাছ বিক্রি হচ্ছে। আমরাও যে চ্যানেলে কাজ করতাম আমরা দেখিয়েছি সেখানে মাছ বিক্রি হচ্ছে, এবং সেখানকার বাঙালিরা বলেছেন যে কোনো অসুবিধা হচ্ছে না। বাঙালির সেন্টিমেন্ট নিয়ে যেটা খেলতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপার ফ্লপ। তা তুমি এটা বলছো এগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লয় ভোট পাওয়ার জন্য? একদম একদম। দিদি ভালো আছে? দিদি ভালো আছে? ভালো বাড়ি, ছেলের চাকরি, মেয়েদের সুরক্ষা, ভালো হাসপাতাল, আলুর দাম যদি চাই বিজেপিকে অবশ্যই ভোট দেবে। এবার শেষ সুযোগ। কাটালাম আমরা একটা গোটা দিন বাংলার তারকেশ্বর কনস্টিটিউয়েন্সিতে। কথা হলো তৃণমূল প্রার্থী রমেন্দ্র সিংহ রায়ের সাথে, অ্যাট দ্য সেম টাইম কথা হলো বিজেপি প্রার্থী সন্তু পানের সাথে। রমেন্দ্র সিংহ রায় এবার বলেছেন দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উনি এনশিওর করবেন যে তারকেশ্বর কনস্টিটিউয়েন্সির লোকজন যাতে ডেভেলপমেন্টের পিক অব্দি দেখতে পায়। অন দি আদার হ্যান্ড সন্তু পান বলেছেন বিজেপির স্লোগানটাকে বারংবার রিইটারেট করে যে এইবার পাল্টানো দরকার, তাই জন্য চাই বিজেপি সরকার। তিনি বলেছেন তাকে একবার সুযোগ করে দেওয়া হোক, একবার ঘরের ছেলে সন্তু পানকে ভোটে জেতানো হোক, যদি 5 বছরে কোনো কাজ না হয় পরের বার সরিয়ে দেবেন। এই আপিল নিয়ে তিনি সবার কাছে কাছে যাচ্ছেন। এবার মানুষ তার আপিল শোনে ভোট বক্সে গিয়ে যেতে ফাইনালি তারকেশ্বর সিটটা কার হাতে আসে সেটা আমরা একমাত্র জানতে পারবো মে মাসের 4 তারিখে। কিন্তু আপাতত তারকেশ্বর থেকে ভিডিও জার্নালিস্ট মনীষ সাঁতরার সঙ্গে আমি তিতাস মুখার্জি, নিউজ দ্য ট্রুথ এনটিভি বাংলার জন্য।